বাংলার নবজাগরণ দশম পর্ব। আমাদের সকল দুর্গতির উপরে সর্বোচ্চ আশার কথা এই যে রামমোহন রায় এদেশে জন্মেছেন, তার মধ্যে ভারতের পরিচয়। তাকে দেশের বহুজনে সাম্প্রদায়িক ক্ষুদ্র অহমিকায় যদি অবজ্ঞা করে, আপন বলে স্বীকার না করে, তবুও চিরকালের ভারতবর্ষ তাকে গভীর অন্তরে নিশ্চিত স্বীকার করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় অষ্টম খণ্ড। এই পর্বে আমরা আলোচনা করেছি অনেক বাধা বিপত্তি অগ্রাহ্য করে রামমোহনের ইংল্যান্ড যাত্রা। সেখানে গিয়ে ইউরোপে প্রথম চোখে দেখা ভারতীয় বলে তিনি অভিনন্দিত হন। ওদেশের বহু চিন্তাশীল মনীষীদের সঙ্গে আলাপ আলোচনা ও বিতর্কে অংশ নেন এবং অনেকের বন্ধুত্ব লাভ করেন। রামমোহনের ইংল্যান্ড ভ্রমণ। রামমোহন ইংল্যান্ডে যাত্রা করেন 1830 সালে নভেম্বরে। সেখানে যাওয়ার ইচ্ছা তার অনেক দিনের। বহু বছর আগে মিস্টার ডিগবির সঙ্গে কাজের সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার সুবাদে তিনি সেই সময় ইংরেজি বই ও পত্রপত্রিকা পড়তেন। তখনই তার ইংল্যান্ড দেখার ইচ্ছা তৈরি হয়। নিজের চোখে দেখতে চেয়েছিলেন পাশ্চাত্য দেশের আচার ব্যবহার, ধর্মজীবন ও রাজনৈতিক অবস্থা। পরে ভারতবর্ষের মঙ্গলের কথা ভেবে তার এই ইচ্ছা আরো বেশি তৈরি হয়েছিল। এই সময় হঠাৎ একটা সুযোগ এসে যায়। তখন দিল্লির সিংহাসনে বসা নবাব দ্বিতীয় আকবর তাঁর নিজের কাজের জন্য রামমোহনকে ইংল্যান্ডে পাঠাবেন বলে ঠিক করেন। কোম্পানি নবাবকে যে বৃত্তি দিতেন তার শর্ত অনুযায়ী কম দিচ্ছে, এই অভিযোগে তিনি ইংল্যান্ডের রাজার কাছে আবেদন জানাবেন বলে ঠিক করেন। এই কাজের জন্য তাঁর একজন দূতের প্রয়োজন। নবাবের দূত হিসেবে তিনি রামমোহনকে উপযুক্ত হিসেবে ঠিক করেন। তাঁর পক্ষ সমর্থন করার জন্য নবাব তাঁকে রাজা উপাধিতে ভূষিত করেন 1829 সালের আগস্টে এবং এই দৌত্য কার্যের উপযোগী ক্ষমতা ও মর্যাদা প্রদান করেন। কোম্পানি কিন্তু রামমোহনের রাজা উপাধি ও দূত হিসাবে বিলাতে পাঠানোর প্রস্তাব স্বীকার করলেন না। তখন রামমোহন সাধারণ মানুষ হিসেবেই বিলেত যাবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। অন্যদিকে এই বছরের অর্থাৎ 1829-এর ডিসেম্বরে ভারতবর্ষে সতীদাহ নিবারণ আইন পাশ হয়। রক্ষণশীল হিন্দুরা এই আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন করছিলেন। তাঁরা বিলাতের রাজার কাছে এই আইনের বিরুদ্ধে আপিল করেন, যার কথা আমরা আগে আলোচনা করেছি। এই আপিলের শুনানির সময় বিলাতের পার্লামেন্টে উপস্থিত থেকে বিরুদ্ধ পক্ষের বিরুদ্ধে যাতে তীব্র প্রতিবাদ জানানো যায়, সেজন্য রামমোহনের বিলাতে যাবার উদ্দেশ্য দৃঢ় হয়েছিল। রামমোহন যে উদ্দেশ্যে ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা করেছিলেন সে কথা আমরা আগেই জেনেছি। ইতিমধ্যে তাকে আরো একটি ব্যাপারে বিলাত যাত্রার উদ্দেশ্যকে প্রণোদিত করে, তা হলো কোম্পানি সনন্দ আইন বা চার্টার্ড অ্যাক্ট। ইংল্যান্ডের কর্তৃপক্ষ এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষ শাসন সংক্রান্ত মেয়াদ 1813 সাল থেকে 20 বছর বাড়িয়ে 1833 সাল পর্যন্ত করেছিল। সেজন্য ওই বছরে অর্থাৎ 1833 সালে আবার সনন্দ আইন পাশ হওয়ার কথা। রামমোহনের উদ্দেশ্য ছিল এই সনন্দ আইন পাশ করানোর আগেই তাঁর দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য ও ভারতবর্ষের শাসন প্রণালীর সংস্কার করতে তিনি নিজে ইংল্যান্ডের পার্লামেন্টে তাঁর অভিমত জানাবেন। রামমোহন যখন ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল, তাই কালাপানি পার হয়ে তিনি বিলেত যাবেন এই সংবাদে আত্মীয় স্বজনরা তাকে শুধু বাধাই দিলেন না, তাকে জাতিচ্যুত হতে হবে এ কথাও শোনালেন। সব বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি অবশেষে ইংল্যান্ড যাত্রা করেন 15 নভেম্বর 1830 সালে। 4 মাস 23 দিন পরে অ্যালবিয়ান জাহাজ নোঙর করল লিভারপুল বন্দরে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো মনীষী উইলিয়াম রস্কোর সঙ্গে রামমোহনের পরিচয়। রামমোহনের অনেক রচনা এর মধ্যেই রস্কোর জানা ছিল। রস্কো তখন খুব বৃদ্ধ। রামমোহন তার বাড়িতে গিয়ে আলাপ করতে যান। রস্কো রামমোহনকে দেখেই বলতে থাকেন, ভগবানকে ধন্যবাদ, এই শুভ দিন দেখার সুযোগ পাবো বলেই ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন। রামমোহন যাতে পার্লামেন্টে ঢোকার অধিকার পান তার জন্য তিনি লর্ড ব্রাউহামের কাছে অনুরোধ জানিয়ে একটা পরিচয়পত্র লিখে দেন। লিভারপুলে থাকতেই রামমোহন জেনেছিলেন যে ইংল্যান্ডের পার্লামেন্টে রিফর্ম বিল নিয়ে আলোচনা আরম্ভ হবে শীঘ্রই। তিনি তখন লন্ডন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এপ্রিলের শেষে তিনি এখান থেকে লন্ডন যাত্রা করেন।
পথে যেতে যেতে ইংল্যান্ডের সমৃদ্ধি তাকে ভীষণভাবে আকর্ষণ করল। তিনি একদিন ম্যানচেস্টারে থেকে কলকারখানাও দেখতে গেলেন। এখানে তিনি দুদিনের মতো ছিলেন। ম্যানচেস্টারে সেখানকার শ্রমিকরা তাকে দেখবার জন্য দলে দলে আসতে লাগলো। সেদিন ভিড় সামলাতে কর্তৃপক্ষকে পুলিশের সাহায্য নিতে হয়েছিল। অবশেষে 18 এপ্রিল 1831 সালে রামমোহন ম্যানচেস্টার থেকে লন্ডন মহানগরীতে এসে পৌঁছালেন। তার আসার সংবাদ পেয়ে বহু বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে দেখা করতে আসলেন। রামমোহন যেখানে ছিলেন সেই অ্যাডেলফি হোটেলে। মনীষী জেরেমি বেনথাম রামমোহনের আসার খবর শুনে দেখা করতে এলেন গভীর রাত্রে। রামমোহন তখন ঘুমিয়েছিলেন। সে রাত্রে তাই আর দেখা হয়নি। ফিরে যাওয়ার আগে একটা কার্ডে নিজের পরিচয় লিখে গেলেন, ফ্রম জেরেমি বেনথাম টু হিজ ফ্রেন্ড রামমোহন রয়। বেনথাম দীর্ঘদিন একমাত্র তার বাড়ি ছাড়া বাইরে কোথাও যাননি, কিন্তু রামমোহনের আসার সংবাদ শুনে তিনি সেই রাত্রিতেই তার সঙ্গে দেখা করতে হোটেলে চলে আসেন। পরে অবশ্য এই দুই চিন্তানায়কের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছিল। উপরোক্ত হোটেলে কিছুদিন থাকার পর রামমোহন এলেন রিজেন্ট স্ট্রিটের এক বাড়িতে। এখানে লন্ডনের সম্ভ্রান্ত ব্যক্তিরাও এলেন দেখা করতে একে একে। রাজনৈতিক নেতা, সাসেক্সের ডিউক ও ডিভনশায়ারের ডিউক এরাও এলেন। এখানে নিমন্ত্রণ, ওখানে সভা, আলোচনা, আপ্যায়ন, এমনি কর্মব্যস্ততার মধ্যে তাঁর দিন কাটতে লাগলো। লন্ডনে অনেক সম্ভ্রান্ত ইউনিটেরিয়ান বা একেশ্বরবাদী পরিবারের সঙ্গেও রামমোহন ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন। ইংল্যান্ডের রাজা চতুর্থ উইলিয়ামের সঙ্গেও রামমোহনের পরিচয় হলে রাজা তাকে পরম সমাদরেই অভ্যর্থনা করেন। রাজার অভিষেকের সময় রামমোহনকে বিদেশীয় দূতদের মতো সমান সম্মানও দেওয়া হয়। অবশেষে কিছুটা বাধ্য হয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টররাও তাঁর সম্মানে এক ভোজসভার আয়োজন করেন 1831 সালের 6 জুলাই এবং তাকে দূত হিসাবে স্বীকার করেন। কিছুদিন পরে রামমোহন ওই বাড়ি ছেড়ে চলে আসেন বেডফোর্ড স্কোয়ারে। এখানে থাকতেন রামমোহনের হিতৈষী বন্ধু ডেভিড হেয়ারের ভাইয়েরা। কলকাতা থেকে ডেভিড হেয়ার তাঁর ভাইদের আগেই জানিয়েছিলেন রামমোহনের লন্ডনে থাকার সময় তাঁর সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রাখতে। তারা সে অনুরোধ ভালোভাবেই রক্ষা করেছিলেন। এরপরেই রামমোহন ফ্রান্সে যান। এই পর্বটি আমরা শেষ করব স্বামী বিবেকানন্দের দেশভক্তি কিভাবে অনুপ্রাণিত হয়েছিল রামমোহন দ্বারা। স্বামীজি একদা তার শিষ্যা ভগিনী নিবেদিতাকে বলেন, 3টি বিষয়ে তিনি রামমোহন নির্দিষ্ট পন্থা অনুসরণ করেছেন: বেদান্ত অনুশীলন ও প্রচার, দেশভক্তি ও হিন্দু মুসলমানের সমদৃষ্টি। His acceptance of the Vedanta, his preaching of patriotism, and the love that embraced the Musliman equally with the Hindu.